কিছু কিছু গল্প আছে যার শুধু ভয়ের গভীরে নয়, আমাদের বিশ্বাসের গোড়াতেও গিয়ে নাড়া দেয়। আচ্ছা, কেমন হবে যদি একটা ঐশ্বরিক অলৌকিক ঘটনা আসলে একটা ভয়ঙ্কর প্রতারণার অংশ হয়? আজকে আমরা দ্য নানের এক অভিশপ্ত কিংবদন্তির এমন এক অন্ধকার অধ্যায়ের পর্দাফাশ করব, যেখানে স্বর্গীয় আশার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম সত্যি। চলুন এই রহস্যের একেবারে ভেতরে ঢোকা যাক। গল্পের একেবারে শুরুতেই একটা হাড় কাঁপানো সতর্কবাণী শোনা যায়। এই জায়গাটা ঠিক নয়। এ কথাটা কে বলছে, কেন বলছে তা আমরা জানি না, কিন্তু এর ভেতরের অশুভ ইঙ্গিতটা স্পষ্ট। এই একটা লাইনই যেন সেই ভয়ঙ্কর যাত্রার একটা পূর্বাভাস, যা আমাদের কাহিনীর গভীরে নিয়ে যাবে। যে কোনো অভিশাপের পেছনে তো একটা গল্প থাকে, তাই না? এই চার্চের দেয়ালে কান পাতলে আজও যেন ফিসফিস করে এক কিংবদন্তি শোনা যায়, এক অভিশপ্ত নানের গল্প, যার আত্মা দশকের পর দশক ধরে শুধু ন্যায় বিচারের জন্য কাঁদছে। আর এই কিংবদন্তিটাই হলো সব কিছুর শুরু। এই গল্পের কেন্দ্রে ছিলেন সিস্টার ডলোরেস। মানুষ তাকে ডাকত মেরাকল মাদার বা অলৌকিক মা বলে। 1993 সালে তিনি এমন এক রহস্যের জন্ম দিয়েছিলেন যা একেবারে ভ্যাটিকান পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। ভাবুন তো, একজন কুমারী গর্ভবতী। লোকে এটাকে ঈশ্বরের চিহ্ন বলে ভাবতে শুরু করেছিল। ব্যাপারটা একটু ভাবুন, সালটা 1993। সিস্টার ডলোরেস গর্ভবতী হলেন, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে নিশ্চিত করলেন যে তিনি কুমারী। এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে ভ্যাটিকান থেকেও তদন্ত শুরু হয়ে গেল। সবাই ভাবতে শুরু করলো এটাকে যিশুর দ্বিতীয় আগমন। কিন্তু ঠিক যখন পুরো বিশ্ব একটা অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছে, তখনই ঘটল অঘটনটা। সন্তানের জন্মের মাত্র 1 সপ্তাহ আগে সিস্টার ডলোরেস আর তার অনাগত সন্তান দুজনেই যেন উধাও হয়ে গেলেন। তার এই উধাও হয়ে যাওয়ার পর আসল সত্যিটা গুজবের কুয়াশায় যেন হারিয়ে গেল। কেউ কেউ বলে তার অতৃপ্ত আত্মা আজও চার্চের করিডোরে নিজের সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আবার অনেকে বলে শয়তানের উপাসকরা নাকি এক পবিত্র জন্ম আটকাতে তাকে বলি দিয়ে দিয়েছিল। সত্যি আর মিথ্যের মাঝে তার গল্পটা একটা ভুতুরে কিংবদন্তি হয়েই থেকে গেল। দশকের পর দশক ধরে সেই কিংবদন্তি ঘুমিয়েছিল, কিন্তু এখন বর্তমান সময়ে একদল বন্ধু না জেনেই সেই অভিশাপকে আবার জাগিয়ে তুলতে চলেছে। তারা আসলে জানিও না যে তারা কোনো চার্চে নয়, বরং এক আত্মার পাতা ফাঁদে পা দিতে চলেছে। তাদের এই দুঃস্বপ্নের শুরুটা হয় মেক্সিকোর এক নির্জন মরুভূমিতে, যখন তাদের ভ্যানটা খুব রহস্যজনকভাবে খারাপ হয়ে যায়। দলের মধ্যে মারিয়া নামে একজন ছিল, যার কিছু বিশেষ মানসিক শক্তি ছিল। সে এক নারীর যন্ত্রণার তীব্র কান্নার শব্দে আকৃষ্ট হয়। সেই শব্দটা অনুসরণ করে তারা আশ্রয় নেয় এক পরিত্যক্ত চার্চে, ইগলেসিয়া দে সান্টা ডলোরেস। কিন্তু ভেতরে পা রাখার মুহূর্তেই চার্চের ভারী দরজাটা এক অলৌকিক শক্তিতে সশব্দে বন্ধ হয়ে যায়। তারা ভেতরে আটকা পড়ে গেছে। আসলে বাইরে তখন 116 ডিগ্রি ফ্যারেনহাইটের অসহ্য গরম। এই মরুভূমির আগুন থেকে বাঁচতে ওই শীতল ছায়াময় চার্চটাকে তাদের কাছে স্বর্গের মতো মনে হয়েছিল। ওরা তখনও জানতো না যে তারা আসলে আগুন থেকে বাঁচতে সোজা চুল্লিতেই ঝাঁপ দিয়েছে। কিন্তু ওই চার্চের ভেতরে শুধু শীতলতাই ছিল না, ছিল আরও অনেক বেশি অশুভ কিছু। এমন এক শক্তি যা মানুষের শরীরকে নিজের খেলার পুতুল বানিয়ে নিতে পারে, যাকে আমরা বলি পজেশন বা ভর করা। মানে যখন কোনো আত্মা জোর করে অন্যের শরীর দখল করে নেয়। আর সেই অশুভ শক্তি প্রথম শিকার বানালো মারিয়াকে। তার শরীরটা হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো, আর তার মুখ দিয়ে বেরিয়ে এলো এমন এক কণ্ঠ যা তার নিজের ছিল না। সিস্টার ডলোরেসের আত্মা তার শরীর দখল করে একটাই আরতি জানালো, আমার বাচ্চাকে খুঁজে দাও। এই মর্মান্তিক আদেশটা তার বন্ধুদের ভয়ের গভীরে ঠেলে দিল। এরপর থেকেই শুরু হলো এক ভয়াবহ খেলা। একে একে যখন বন্ধুদের মৃত্যু হতে লাগলো, তখন তাদের বাঁচার লড়াইটা ডলোরেসের আসল সত্যিটা খুঁজে বের করার এক মরিয়া তদন্তে পরিণত হলো। চার্চ থেকে বেরোনোর পথ খুঁজতে গিয়ে বেঁচে থাকা বন্ধুরা একটা লুকানো ঘর আবিষ্কার করে ফেলল। এটা ছিল সিস্টার ডলোরেসের ব্যক্তিগত থাকার জায়গা। দশকের পর দশক ধরে এই ঘরটা কেউ খোলেনি, আর এখানেই লুকিয়েছিল পুরো রহস্যের চাবিকাঠি। সেখানেই তারা ডলোরেসের একটা ডায়েরি খুঁজে পেল, আর তার ভেতরে লেখা একটা লাইন, শুধু একটা লাইনে পুরো অলৌকিক কিংবদন্তিটাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। তিনি লিখেছিলেন, আমার প্রেমিক চায় আমি এই কথাটা লুকিয়ে রাখি, কিন্তু এটা একটা মিথ্যে। ডায়েরির পাতা থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্যি। তার গর্ভধারণ কোনো অলৌকিক ঘটনা ছিলই না, ছিল এক গোপন প্রেমের ফল। আর তার প্রেমিক চর্চেরই একজন তাদের কেলেঙ্কারি ঢাকার জন্য এই অলৌকিক গল্প তৈরি করেছিল। কিন্তু ডলোরেস এই মিথ্যের ভার আর বইতে পারছিলেন না। তিনি ঠিক করেছিলেন সবার সামনে আসল সত্যিটা প্রকাশ করে দেবেন। ডায়েরির সূত্র ধরে তারা এগোতে থাকল, আর পৌঁছালো একটা গোপন সমাধি ক্ষেত্রে। কিন্তু তার ভেতরে যা ছিল তা তাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সিস্টার ডলোরেসের কঙ্কাল। তার মানে তিনি কখনোই চার্চ ছেড়ে যাননি, তাকে এখানেই খুন করা হয়েছিল।
এবার গল্পটা তার শেষ এবং সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে প্রত্যেকটা মিথ্যের আড়াল থেকে বেরিয়ে আসবে এক নির্মম সত্য। এই মুহূর্তে কিংবদন্তি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। একদিকে ছিল এক পবিত্র কুমারীর অলৌকিক গল্প, আর অন্যদিকে ছিল কেলেঙ্কারি ঢাকার জন্য ঘটানো এক নৃশংস হত্যাকাণ্ড। সবটাই ছিল একটা সুপরিকল্পিত মিথ্যা। আর ঠিক তখনই সেই ছায়া থেকে বেরিয়ে এলো এক পরিচিত মুখ। গল্পের শুরুতে দেখা সেই পুরোহিত, আর তখনই জানা গেল সেই ভয়ঙ্কর সত্যিটা। তিনিই ছিলেন ডলোরেসের প্রেমিক এবং তার খুনি। প্রমাণটা ছিল তার হাতেই, ডায়েরিতে লেখা সেই পোড়া দাগটা। সে স্বীকার করে যে সে ডলোরেসকে ভালোবাসত, কিন্তু কেলেঙ্কারির ভয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। তাই সে এই অলৌকিকতার গল্পটা বানায়। কিন্তু যখন ডলোরেস সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নিজের সম্মান বাঁচাতে সে তাকে খুন করে চিরদিনের জন্য চুপ করিয়ে দেয়। কিন্তু সেই সমাধি ক্ষেত্রে আরও একটা ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছিল। সিস্টার ডলোরেসের কঙ্কালের পাশে একটা সদ্যজাত শিশুর ক্ষুদ্র কঙ্কাল, যাকে সেখানে একা মরে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল। এই মর্মান্তিক আবিষ্কারটাই ডলোরেসের আত্মার শেষ ঘুমটা ভাঙিয়ে দিল। নিজের সন্তানের কঙ্কাল খুঁজে পাওয়ার সাথে সাথেই সিস্টার ডলোরেসের আত্মা তার সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ রূপে আবির্ভূত হল। মারিয়ার মুখ থেকে হিমশীতল কণ্ঠে তখন শোনা গেল, এখন সে তার সন্তানকে খুঁজে পেয়েছে। গল্পের একেবারে চূড়ান্ত মুহূর্তে সিস্টার ডলোরেসের আত্মা অবশেষে তার বিচার নিজের হাতে তুলে নিল। সে তার প্রেমিক এবং হত্যাকারীর ওপর তার কয়েক দশকের জমানো সমস্ত ক্রোধ উগরে দিল, আর এভাবেই তার যন্ত্রণার অবসান ঘটালো। সিস্টার ডলোরেস তার সন্তানকে খুঁজে পেয়েছিল, তার খুনিও শাস্তি পেল, কিন্তু সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, সে কি সত্যিই শান্তি খুঁজে পেল, নাকি শুধু প্রতিশোধের আগুনে জ্বলে ছাই হয়ে গেল? এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে যায় এই গল্প, যা আমাদের ন্যায় বিচার আর প্রতিহিংসার মধ্যকার ধূসর রেখাটা নিয়ে আবার ভাবতে বাধ্য করে।